নিজেদের মধ্যে প্রতিযোগিতা কোনো নির্বাচনই নয়, নির্বাচন খেলা রাজনৈতিক দলের বিদেশে কি লজ্জাস্কর। সেই প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিশ গিয়ে তাদের ভেরিফাই করেছে। শেখ হাসিনারও পালাইতে হতো না এবং এতগুলো প্রাণহানিও ঘটতো না। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর বদিউল আজম মজুমদার। তিনি একজন অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ শাখার পরিচালক এবং বৈশ্বিক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এছাড়াও তিনি নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক। বদিউল আলম মজুমদার 1969 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সঙ্গে 1970 সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানে তিনি দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন। 1980 সালে তিনি মার্কিন গবেষণা সংস্থা নাসার পরামর্শক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে তিনি সৌদি আরবে রাজপরিবারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অর্থাৎ টিআইবির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আপনার উপর যে অর্পিত দায়িত্বটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং কালো টাকা এবং পেশি শক্তি যে বিপর্যিত পুলিশ প্রশাসনের প্রভাব মুক্ত রাখা, সেই বিষয়টা আসলে অনেক বড় একটা বাধা এবং সেই বাধাটা আসলে কোথায় এবং আপনি এই দায়িত্বে আসার পরে এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আইনি কাঠামোতে ত্রুটি আছে। যারা অন্যায় কাজ করেছে, যারা নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে শাস্তি না দেওয়া ওটাও একটা বাধা। কারণ অন্যায় করে পার পেয়ে গেলে অন্যায় উৎসাহিত হয়। যেমন আমাদের 2014 সালে, 2018 সালে, 2024 সালে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারা অনেক নির্বাচনী অপরাধ করেছে। তারা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, তারা মধ্যরাতে ভোট অনুষ্ঠান করেছে। তো এগুলো সুস্পষ্টভাবে নির্বাচনী অপরাধ। আমাদের বহু প্রশাসনিক কর্মকর্তা যুক্ত ছিলেন, আমাদের বহু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত ছিলেন, এমন আমাদের নির্বাচন কমিশনাররা এটা সায় দিয়েছে। কারণ তারা কোনো ব্যবস্থা নেয়নি। যে অন্যায় করে এবং অন্যায় যদি সয়, সেও অন্যায়কারী। এরা সবাই নির্বাচনী অপরাধ করেছে, এদেরকে শাস্তি দেওয়া হয়নি। তারা কোনো অন্যায় করেছে কিন্তু শাস্তি পায় নাই। এই জন্য এটাও আরেকটা সমস্যা। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। আমাদের দেশে স্বাধীনতার পরে 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, 91, 96, 2001 এবং 2008, এই 4টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে এবং সেটা নিয়ে সামান্য কিছু অভিযোগ থাকলে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। কিন্তু বাকি যে নির্বাচনগুলো ছিল, প্রত্যেকটা নির্বাচন নিয়ে একটা অভিযোগ তো বিস্তর রয়েছে। সেই ক্ষেত্রে আপনি এই সংস্কারের দায়িত্বের ক্ষেত্রে প্রাথমিকভাবে এবং গুরুত্ব সহকারে কি কি পদক্ষেপ নেবেন? আমাদের এ পর্যন্ত 12টা নির্বাচন হয়েছে, 4টে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর 8টা নির্বাচন হয়েছে হয় দলীয় সরকার, না হয় সামরিক, আধা সামরিক সরকারের অধীনে। তো এই সবগুলো নির্বাচনে বিতর্কিত হয়েছে। এর থেকে এটা সুস্পষ্ট, যখন একটা নির্দলীয় সরকার নির্বাচনের সময় দায়িত্বে থাকে তখন প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নির্বাচনে বড় প্রভাব ফেলে, তারা অপেক্ষাকৃত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে। তো এই জন্যে ওইসব নির্বাচনগুলি গ্রহণযোগ্য হয়েছে। তখন নির্বাচন কমিশনও তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে। একটা ইতিবাচক দিক ওই তত্ত্বাবধায়ক সরকারের। আর নেতিবাচক দিক অন্য 8টা নির্বাচনের ক্ষেত্রে তারা কিন্তু সেই সময়ে স্বাধীনভাবে হয়তো তারা দায়িত্ব পালন করতে পারে নাই, কিন্তু তারা দায়িত্বে থেকে গিয়েছে। তারা যদি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তারা যদি অন্যায় করার জন্য তাদের উপর চাপ থাকে, তারা তো সরে দাঁড়াতে পারতেন। তারা তো সরে দাঁড়ান নাই, অন্যায়ের দায় তারা এড়াতে পারেন না। সরকারি দলের নেতাকর্মীরা এক ধরনের প্রশাসনিক কর্মকর্তা, এক ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের পরোক্ষ সহায়তায়, তো এরা সবাই অপরাধ। আপনি এসেছেন, আপনি এই জিনিসগুলোকে গুরুত্ব সহকারে সংস্কারের জায়গাটা হাত দিবেন? এগুলো অপরাধ, এগুলো কিন্তু আইনে আছে। এর মধ্যে আপনার গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটাকে আরপিও বলা হয়, আরপিও 73 ধারা থেকে 89 ধারা পর্যন্ত নির্বাচনী অপরাধের এতগুলো ধারা আছে এবং এইসব ব্যক্তিরা এইসব অপরাধ করেছে। শাস্তির বিধান আছে, তারপরে আইনও আছে, কিন্তু প্রয়োগ করা হয়নি। হ্যাঁ, আমরা হয়তো এই শাস্তির বিধানগুলো আরও হয়তো নতুন অপরাধের কথা চিন্তা করতে পারি। প্রশ্ন হলো এগুলো প্রয়োগ করা হবে কিনা। যেমন এই যে নির্বাচন কমিশন, যে 18 সাল তো কলঙ্কিত নির্বাচন, সেই কলঙ্কিত নির্বাচনে তার আগে সব গায়েবী মামলা দেওয়া হয়েছে, নির্বাচনী ক্ষেত্রটাকে অসমতল করা হয়েছে এবং কারা নির্বাচনী দায়িত্ব পালন করবে সেই প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিশ গিয়ে তাদের ভেরিফাই করেছে। তারা তাদের সাথে কোনো
বিএনপি জামাতের কোনো সংশ্লেষ আছে কিনা তাদের পরিবারের সাথে। তো এগুলো তো নির্বাচনী ব্যবস্থাকে এই যে প্রভাবিত করার জন্য এইসব করা হয়েছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার ছিল। এইবারে যে 28শে অক্টোবর যে ঘটনা ঘটলো এবং আমরা সবাই দেখেছি কী হতেছে, এটা পুরোপুরি সাজানো। সেই বিএনপির তাদের যে সমাবেশ, সে সমাবেশে হামলা চালানো হলো ওই যে বিনা উস্কানিতে একটা পাতানো ব্যবস্থা হিসাবে, এবং এরপরে তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে 25,000-এর মতো ব্যক্তিকে গ্রেপ্তার করলো এবং অনেককে আবার পুরানো মামলায় সেই গায়েবী মামলাতে তাদেরকে শাস্তি দিল। তো নির্বাচন কমিশনের দায়িত্ব তো সমতল খাতে প্রস্তুত করা। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে তাদের কিছু করার নেই। এই যে সরকার এই কাজটা করেছে, এটা হলো বিএনপিকে, বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখা, এবং এটা তো সায় দিয়েছে নির্বাচন কমিশন। তারাও তো অপরাধী, তাদের তো শাস্তি হওয়া দরকার। এবারের নির্বাচনটা হচ্ছে দলভিত্তিক অনেক ব্যক্তি কেন্দ্রিক হয়েছে এবং সেখান থেকে তারা সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার সক্ষমতা অর্জন করেছে। এটা কি নির্বাচন হইলো? আমরা আর মামুরা যখন প্রতিদ্বন্দ্বিতা করে ওটা কি নির্বাচন হয়? ওটা তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে ডামি। আমি আর ডামির মধ্যে যে নির্বাচন, এর নির্বাচন না। নির্বাচন মানে হলো বিকল্পর মধ্যে থেকে বেছে নেওয়া, বিশ্বাসযোগ্য বিকল্প হইতে হবে, এবং বিকল্পগুলো হইতে হবে যে ভিন্ন মত, ভিন্ন আদর্শ, এইসব নিজেদের মধ্যে প্রতিযোগিতা, কোনো নির্বাচনই নয়। নির্বাচন খেলা। আর আমাদের এই নির্বাচন কমিশন, এই আউয়াল কমিশন দাবি করে যে তারা সুষ্ঠু নির্বাচন করেছে। এতে কোনো নির্বাচন হল না, সুষ্ঠু তো হওয়ার প্রশ্নই আসে। এতে কোনো নির্বাচনই হলো না, নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পড়ে না। আর শুধু তাই নয়, এই তারা যে বলে যে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, তারা তো সংবিধান লঙ্ঘন করেছে। কারণ আমাদের সংবিধানের একটা মৌলিক কাঠামো হলো গণতন্ত্র। যে মৌলিক কাঠামোটা হইলে কি বিল্ডিংয়ের পিলারের মতো, আপনি দেওয়াল ভেঙে ফেলতে পারেন কিন্তু পিলার ভাঙলে কিন্তু ওই যে বিল্ডিং পড়ে যাবে। ঠিক সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো, গণতন্ত্র তার মধ্যে একটা মৌলিক কাঠামো, এটা কোনোভাবে লঙ্ঘন করা যায় না। তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কীভাবে? এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, জনগণের সম্মতি শাসন প্রতিষ্ঠিত। আপনি যদি জানেন যে এটা একতরফা নির্বাচন হচ্ছে, এটা নির্বাচন খেলা হচ্ছে, এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করবে না, বরং ক্ষতিগ্রস্ত করবে। এবং ক্ষতিগ্রস্ত কী হয়েছে আমরা দেখলাম যে এতগুলো প্রাণহানি ঘটেছে। যদি 2024 সালের 7ই জানুয়ারি যদি নির্বাচন না হইতো, এই শেখ হাসিনারও পালাইতে হইতো না এবং এতগুলো প্রাণহানিও ঘটতো না। তারা জানে যে এটা কোনো নির্বাচন নয় এবং এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কলুষিত হবে, গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর হবে আরও। তো এটা তো তারা সংবিধান লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, আরেকটা কথা বলা দরকার, তাদের কিন্তু ক্ষমতা ছিল। আমাদের উচ্চ আদালতে একটা রায় আছে, আলতাফ হোসেন বনাম আবুল কাসেম, ওই মামলা সুস্পষ্টভাবে আপিল বিভাগ বলেছে তাদের অন্তর্নিহিত ক্ষমতা আছে, তাদের অগাধ ক্ষমতা আছে। এমনকি তাদের যে আইনে যদি কোনো রকম অস্পষ্টতা থাকে, তারা আইন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। তার মানে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে দিনকে রাত করা ছাড়া সব কিছু করার ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা নির্বাচন বাতিল থেকে শুরু করে সব কিছু করার ক্ষমতা ছিল। কিন্তু নির্বাচন কমিশন তো বলছিল তার বাতিল করার কোনো এখতিয়ার নাই। ওটাই তো মিথ্যা বলেছে, ওটাই তো প্রতারণামূলক, আর ওটাই তো বিভ্রান্তিমূলক কথা বলেছে। যেই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে না এবং যেই নির্বাচন আমাদের সংবিধান লঙ্ঘন, সেই নির্বাচন তাদের করার কোনো এখতিয়ার নাই। সেটা সংবিধান লঙ্ঘন করে করছে এবং তাদেরকে উচ্চ আদালতের রায় তাদেরকে সে অধিকার দিয়েছে যে তাদের সুষ্ঠু নির্বাচনের খাতিরে, এমনকি আইন কানুন প্রণয়ন করে কে সংসদ, কিন্তু তাদেরকে সেই ক্ষমতাও দেওয়া হয়েছে, অগাধ ক্ষমতা। তাদেরকে একটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছে আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদ, তো যাতে তারা নির্ভীকভাবে কোনো রকম হুমকি ঊর্ধ্বে উঠে তারা যেন দায়িত্ব পালন করতে পারে। তারা তো ব্যর্থতাই প্রদর্শন করে। তারা আরও অনেকগুলো জালিয়াতি করেছে, যারা ইভিএম এর বিরোধিতা করেছে তাদের উত্তর পাল্টে দিয়েছে। তারা জঘন্য কাজ করেছে দুর্ভাগ্যবশত। আগামীতে স্থায়ীভাবে যেন তত্ত্বাবধায়ক সরকার কখনো কোনো সরকার আসলে যেন বাতিল করতে না পারে, সেই ব্যাপারে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা সহ আপনারা যারা দায়িত্ব এখন থাকবেন বা আছেন সামনে, তারা আসলে কোন কঠোর ভূমিকা নেবেন কিনা? ওই যে ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান ড্র্যাগ এ হর্স টু দ্য ওয়াটার, ক্যান মেক ইট ড্রিঙ্ক। আপনি একটা ঘোড়াকে টেনে পানিতে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনি খাওয়াইতে পারবেন। আমাদের দায়িত্ব হলো আইন কানুন বিধিবিধান এমনভাবে তৈরি করা যাতে একটা সঠিক নির্বাচন কমিশন করতে হয়, কতগুলো বিধিনিষেধ আরোপ করে। তেমনিভাবে আইন কানুনগুলো হলে এরকম গার্ড রেল তৈরি করা, যে কি পরিধির মধ্যে তারা দায়িত্ব পালন করবে। কিন্তু আপনি যদি না মানেন, এবং তারা তো অমান্য করেছে,
এই নির্বাচন কমিশন অমান্য করেছে, আগের নির্বাচন কমিশন অমান্য করেছে, সরকার অমান্য করেছে, পুলিশ অমান্য করেছে, প্রশাসন অমান্য করেছে, আপনাদের গণমাধ্যম অমান্য করেছে, তো সবাই তো অমান্য করেছে। আমাদের দায়িত্ব হলো ওই গার্ডরেলটা সৃষ্টি করা, কতগুলো আইনি কাঠামো তৈরি করা, কতগুলো নিয়ম নীতি পদ্ধতির যাতে সঠিক হয় সেই রকম সুপারিশ করা। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতি হয়ে গিয়েছে ব্যবসা, এবং এই রাজনীতি করা হয় নিজের স্বার্থে, দলের স্বার্থে, ওই যে গোষ্ঠীর স্বার্থে। আপনি তো কিছুই মানবেন না, আপনি তো করবেন আপনার স্বার্থ প্রণোদিত হয়ে যা করবেন। এটার যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু যতই আমরা আইন কানুন বিধিবিধান আমরা এগুলোকে বিন্যস্ত করি, এগুলোকে পরিচালিত করি, কিছুই হবে না যদি না আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়। যে একটা নির্বাচনে কতগুলো অংশীজন থাকে, যে প্রধান অংশীজন হলো স্টেক হোল্ডার, যে নির্বাচন কমিশন, তারা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব নির্বাচন করা, অন্য কারো নয়, এবং তাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতা দেওয়া হয়েছে। তারপর হইল সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন। তারা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক দল তারা যদি অসদাচরণ করে, ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বিতরণী পার হবে, তাদের প্রার্থীরা যদি সদাচরণ না করে, তাহলে নির্বাচন কমিশন করতে পারেন। আপনাদের মতো গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন না করলে, এই সব অংশীজন যদি তাদের দায়িত্ব পালন না করে, তাহলে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সৎ, যোগ্য এবং সাহসী নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। নির্বাচন কমিশন যেটা করতে পারে, যেটা আউয়াল কমিশন ব্যর্থ হয়েছে, যেটা আগের 2 কমিশন ব্যর্থ হয়েছে, তারা খারাপ নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন, যেই নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে খাদে ফেলে দেবে, সেই নির্বাচন তারা বন্ধ করতে পারে। ওই কাজটাই তা করে নাই। আর তারা স্বার্থপ্রণোদিত হইয়া, তারা অনেক ক্ষেত্রে অতি উৎসাহী হইয়া সরকারকে খুশি করার জন্য তারা অন্যদেরকে দোষ দিচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকার যেন বাতিল না হয়, সাংবিধানিক কোনো কাঠামোর জায়গা থেকে সংশোধন বা পরিমার্জন করে স্থায়ীভাবে কিছু করা যায় কিনা, এই জন্য সংবিধান সংশোধন করতে হবে। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটা বাদ দেওয়া হয়েছে, এবং ত্রয়োদশ সংশোধনের রায়ে এটাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। ওখানেও প্রতারণা করেছে আমাদের বিচারপতি খায়রুল হক, তিনি আদালতের সাথে জালিয়াতি করেছে। মানে আমাদের পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। তো এটা করতে হইলে, আবার ফিরিয়ে আনতে হইলে আমাদের এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে আমাদের সংবিধান সংশোধন করতে হবে। তবে আসার কথা যে এটা তো সংবিধান সংশোধন না করেও হয়তো এটা হতে পারে। আমি এবং আরও 4 জন ব্যক্তি আমরা পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে ওটা বাতিলের জন্য আমরা একটা রিট করেছি, এবং ত্রয়োদশ সংশোধনী যে মামলার রায়, আপিল বিভাগের রায়, সেটাও রিভিউ করার জন্য আমরা দরখাস্ত করেছি। তো আমরা আশা করছি যে এই দুটোই আমরা বিজয়ী হব। তা আমরা বিজয়ী হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে। এটার উপর ভিত করে তারা এতে কী পরিবর্তন আনতে পারে, অন্তত একটা বেস সৃষ্টি হলো। এই ইভিএম পদ্ধতির বাইরে আমরা কি, যেহেতু ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তির যুগে, আমরা অনলাইন বা অ্যাপস সিস্টেমে ডিজিটালাইজেশন ভোটিং সিস্টেমটা কি ইমপ্লিমেন্ট করা যায় কিনা? এই মুহূর্তে ওই যে ঘরপোড়া গরু, আমরা তো ঘরপোড়া গরু সিঁদুর দেখলেও ভয় পায়। কারণ ইভিএম নিয়ে কারসাজি হয়েছে, ইভিএম নিয়ে বাণিজ্য হয়েছে, এবং ইভিএমটা আমাদের একটা নিকৃষ্ট ইভিএম ছিল। কারণ এই ইভিএমে কোনো পেপার ট্রেল ছিল না, যার ফলে নির্বাচন কমিশন যে কোনো ফলাফল ঘোষণা করলে আমাদের গ্রহণ করতে হতো। কারণ এটাতে আর অডিট করার, এটার পুনর্গণনা করার সুযোগ ছিল না, এবং আরও দুর্বলতা ছিল। এবং জামিলুর রেজা চৌধুরী, তিনি কারিগরি উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন, প্রধান ছিলেন, এবং তিনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এই ইভিএম কেনার বিরুদ্ধে। সুপারিশ উপেক্ষা করে এটা কেনা হয়, কারণ এটার সাথে বাণিজ্য যুক্ত ছিল, এবং এটা একটা নিকৃষ্ট যন্ত্র। এটা কেনার পরে কথা ছিল এটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে এটা ব্যবহার করা হবে। কিন্তু ওই যে নুরুল হুদা কমিশন সে ঐক্যমত্য সৃষ্টি না করে এটা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়, আমরা প্রতিবাদ করি, সবাই প্রতিবাদের প্রেক্ষিতে শেষ পর্যন্ত তারা মাত্র 6টা বোধহয় কনস্টিটিউয়েন্সিতে ব্যবহার করেছিল 2018 সালে। এরপরে তো তোড়ছড় করেছিল, মানে উঠে পড়ে লেগেছিল আউয়াল কমিশন এই যন্ত্রকে তারা ব্যবহার করার জন্য, এবং তারা তাদের তথাকথিত বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক ওই যে বক্তব্য দিয়েছে। প্রযুক্তি নিয়ে আমাদের মধ্যে খারাপ অভিজ্ঞতা আছে। হ্যাঁ, প্রযুক্তি, আমরা ভবিষ্যতে প্রযুক্তির কথা চিন্তা করতে হবে, কিন্তু যদি প্রযুক্তি ব্যবহার করতে হয়, ইভিএম ব্যবহার করতে হয়, কিংবা অন্য টেকনোলজি আছে, ব্লক চেইন বলে, হ্যাঁ, অ্যাপ সিস্টেমে আমরা ভোটিং করতে পারি, ভোটিং করতে পারি, ভোটিং করতে পারি, ইন্টারনেট ভোটিং। হ্যাঁ, কিন্তু এগুলোতে মানুষের এখন আস্থা সৃষ্টি করা বড় দুরূহ। তাই আমাদের আবার পেপার ব্যালটে ফিরে যাওয়া উচিত, এবং এটাতে আস্থা সৃষ্টি হওয়ার পরে তারপরে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা টেকনোলজি ব্যবহারের সেদিকে চিন্তা করা দরকার। সময় সাপেক্ষে আমাদের নির্বাচনের একটা আস্থাশীলতার উপর এটা দাঁড়াক।
সর্বশেষ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে প্রায় 13 কোটি ভোটার রয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রায় 3 কোটিরও অধিক ভোটার ছিল প্রবাসী। নির্বাচন সংস্কারের কমিটিতে দায়িত্বে পেয়েছেন, যে বড় অঙ্কের একটা ভোটার রয়েছে, এদেরকে আসলে কিভাবে ইনক্লুড করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবেন কিনা? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা জটিলতা আছে, কারণ এটা আমাদের ভোটিংয়ে যেতে হবে, ইন্টারনেট ভোটিংয়ে যেতে হবে, আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে এবং টেকনোলজিতে আমাদের এখনও আস্থা প্রতিষ্ঠিত হয় নাই। এখানেও আমাদের বোধহয় রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। শুধু তাই নয়, যারা নির্বাচনী দায়িত্ব পালন করে, যারা নিজের এলাকায় থাকে না নির্বাচনের দিনে, তাদেরকেও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তো এই জন্য আমাদের টেকনোলজি ব্যবহার করে বিকল্প থাকবে না, কিন্তু এখানে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য দরকার, কারণ এটা কোনোভাবে চাপিয়ে দেওয়া সঠিক হবে না। এই মানুষ আস্থা ফিরিয়ে আনতে হবে, তো এটা সময় সাপেক্ষ। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনের আইন প্রয়োগের জায়গাটাকে আরো কিভাবে কঠোর করা যায় কিনা, এই ব্যাপারে কোনো পদক্ষেপ আপনি নেবেন? আমাদের মূল দায়িত্ব হবে আইন কানুন বিধিবিধানকে আধুনিকীকরণ করা, আমাদের এগুলোতে পরিচালিত করা। কোনো ফাঁকফোকর থাকলে আমাদের এটা ফাঁকফোকরগুলো বন্ধ করা। যেমন একটা ফাঁকফোকর আছে আমাদের দলের অঙ্গ সহযোগী সংগঠন, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রদের 9 দফার মধ্যে একটা দফা আছে 93% বিপক্ষে। কারণ এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, এটা কিন্তু ছাত্রদের মাধ্যমে লাঠিয়ালির রাজনীতি এবং এটা ছাত্রদের ব্যবহার করার রাজনীতি, অপরাধী কর্মকাণ্ডে ব্যবহার করার রাজনীতি। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এটা বেআইনি, কিন্তু আইনে ফাঁকফোকর আছে, তো ওগুলো বন্ধ করতে হবে, যাতে লেজুর ভিত্তির ছাত্রদের ব্যবহার করার রাজনীতি, লাঠিয়ালির রাজনীতি যেন অবসান হয়। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সময় একটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, সেই বিষয়টা কি এখন আবারও জোরালোভাবে? দিনের আলোর মতো পরিষ্কার যে এই ছাত্র রাজনীতি ফলেই কিন্তু এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা কারা ঘটেছে, কাদের জন্য হয়েছে? একটা কারণ তো কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এটা তো আমরা উপরিভাগ দেখতেছি। রোগটা তো আরো জটিল, মানবতা বিরোধী অপরাধ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরিয়ান 100 রেপ উদযাপন করেছে, সে কোনো শাস্তি দেওয়া আসে নাই, তাকে বিদেশে পার করে দেওয়া হয়েছে। জীবনের অধিকার, বাক স্বাধীনতা, আবরার ফাহাদ সে জীবন দিল, কারণ সে প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা চুক্তির ব্যাপারে কি যেন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল। তারপরে এই যে গণরুম, এ তো হিউম্যান রাইটস ভায়োলেশন, সর্বোপরি মানুষের ভোটাধিকার হরণ। এইসব কারণেই কিন্তু কোটা সংস্কার আন্দোলন, ওটা বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফা আন্দোলন। কারণ মানুষের মধ্যে এত ক্ষোভ, এত মানুষের মধ্যে অসন্তোষ, এবং আমরা একটা বারুদের স্তূপে দাঁড়িয়েছিলাম, একটা স্ফুলিঙ্গের দরকার ছিল, ছাত্ররা সেই স্ফুলিঙ্গ সৃষ্টি করেছে, যার ফলে দাবানল সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার সাম্রাজ্য ভেঙে পড়েছে এবং তিনি পালাতে বাধ্য হয়েছে। এতগুলো অন্যায়, এটা শুরু হয়েছে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতির কারণে, লেজুর বৃত্তির শিক্ষক রাজনীতির কারণে। এই ছাত্রদের এত বঞ্চনা, এত কিছু, কিন্তু তাদের কারো কাছে গিয়ে প্রতিকার চাওয়ার কেউ ছিল না। তারা সবাই ওই যে দলীয় শিক্ষকরা, প্রশাসকরা। যে নির্বাচন কমিশন গঠন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে আইন বর্তমান যে বিধিবিধানগুলো আছে, সেই জায়গা থেকে আসলে কতটুকু সংস্কারের ক্ষেত্রে আপনি জোরালোভাবে ভূমিকা পাবেন? আমাদের নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা আইন আছে, প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022, এবং এটা অগ্রহণযোগ্য। এটা আগে যে প্রজ্ঞাপন ছিল, আগের প্রজ্ঞাপনের অধীনে নুরুলহুদা কমিশন এবং রকিব কমিশন সৃষ্টি করা হয়েছিল, ওই একই আইন, এটার সাথে একটা দায় মুক্তির বিধান যুক্ত করে এটাকে আইন হিসেবে পাশ করা হয়েছে। আমরা এটার বিরোধিতা করেছিলাম, আমরা একটা আইনের খসড়াও দিয়েছিলাম, কিন্তু আমাদের আইনমন্ত্রী বলছে তার সময় নেই। এই আইন ত্রুটিপূর্ণ, কারণ এই আইনের মাধ্যমে আমরা এইসব নির্বাচন কমিশন নিয়োগ করা সম্ভবপর হয়েছে যারা পক্ষপাতদুষ্ট, তাদের অনুগত। তো এই নির্বাচন কমিশন আইনটা সংস্কার করতে হবে এবং আমরা এটা সংস্কার করব, এবং একই সাথে হলফনামাটা আমরা সংস্কার করব, হলফনামা যাচাই বাছাই করার বিধান করব। একই সাথে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার, শিক্ষক রাজনীতি বন্ধ করার সেই বিধানও আমরা আশা করি যে আমরা ওটা আরও ওই যে স্পষ্ট করব, যার মাধ্যমে এটা বন্ধ হইতে পারে। আরেকটা হলো আমাদের বিদেশি শাখা, রাজনৈতিক দলের বিদেশি, কি লজ্জাস্কর, অন্য কোনো দেশ করে না, ভারতীয়রা করে না, অন্যরা কেউ করে না, পাকিস্তানিরা করে না। এই বিদেশি শাখাটা কিন্তু নির্দ্বন্দ্বী দলের, এটা বেআইনি, কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। যে যুক্তরাজ্য আওয়ামী লীগ, তারপরে যুক্তরাষ্ট্র বিএনপি, এগুলো বেআইনি। তো এইগুলোর ব্যাপারে বিহিত করা দরকার। রাজনৈতিক সংলাপগুলো তো বসবে, তখন এই জিনিসগুলো তো বন্ধের জন্য জোরালোভাবে আপনারা কোনো নির্দেশনা দেবেন?
আইনে যদি আরও কোনো স্পষ্টীকরণ দরকার হয়, সুস্পষ্ট করার, এগুলো করতে পারি, কিন্তু এগুলো প্রয়োগের দায়িত্ব হবে নির্বাচন কমিশনের, পরবর্তী সরকারের। তো আমরা প্রয়োগকারী নই, আমরা পরামর্শ, আমরা সুপারিশ করার আমাদের দায়িত্ব, যেগুলো আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে। এই যে এই সংস্কার করার যে কমিটিগুলো করা হয়েছে, তো এইটাকে সফল করার দায়িত্ব কিন্তু সকলের, যে এই সরকারের যেমন দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের, ঠিক তেমনি আমাদের সকলের দায়িত্ব। আমি আশা করি যে আমরা আমাদের দায়িত্ব এই কমিটির মাধ্যমে আমরা পালন করার চেষ্টা করব। আমি একই সাথে অনুরোধ করব সকল নাগরিককে, কারণ এটা এই গণ অভ্যুত্থানটা ঘটেছে কিন্তু আমাদের সকলের অংশগ্রহণ, তো এটার মালিক কিন্তু আমরা সবাই, এটাকে সফল করার দায়িত্ব আমাদের সকলের। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা আমরা যাতে উপহার দিতে পারি এবং এটা চর্চার মাধ্যমে সেই একটা ভবিষ্যৎ সৃষ্টি হয়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে স্যার কী কী পদক্ষেপ নেবেন এবং সামনে আগামীতে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন গ্রহণের ক্ষেত্রে এখানে বিদায় নিচ্ছি এবং আবার যুক্ত হব নতুন অতিথির সঙ্গে এবং নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।